আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়া শর্মা। প্রথমে এই সংবাদ শিরোনাম। বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে দেশে বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। স্বাস্থ্য খাতে $2.2 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ মার্কিন প্রতিষ্ঠানের। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামকরণ। এবারের শোভাযাত্রায় থাকছে স্বৈরাচারী সংস্কৃতির বিনাশ সহ ঐক্যের ডাক। প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। 1/3 কম দামে পাওয়া যাবে 250 ধরনের ওষুধ। চীনের পণ্যে মোট শুল্ক 125% নয়, বরং 145%, জানালো হোয়াইট হাউস। এবং রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ PSL এর 10ম আসর। রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিশাল আয়োজনের মধ্য দিয়ে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে 2035 সালের বাংলাদেশের রূপরেখা। সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য খাতে $2.2 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে একটি মার্কিন প্রতিষ্ঠান। এছাড়া বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বিশ্বের নামিদামি সব বহুজাতিক প্রতিষ্ঠান। রিপোর্ট খালিদ হাসানের। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেয় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের 40টিরও বেশি দেশের প্রায় 600 শীর্ষ বিনিয়োগকারী। তাদের বড় অংশই বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে বিভিন্ন খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে এ সম্মেলনে। এর মধ্যে মার্কিন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাস্থ্য খাতে $2.2 বিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের কথা জানিয়েছে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। স্পেনের ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হরসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে বিপুল অঙ্কের বিনিয়োগের চুক্তি করেছে। 7 এবং 8 তারিখে আমাদের ইকোনমিক জোনে ভিজিট হয়েছিল, সেখানে আমরা প্রচুর সাড়া পেয়েছি বিদেশিদের থেকে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। সেখানে আপনারা জানেন যে আমাদের কোরিয়ান ইকোনমিক জোনের যিনি চেয়ারম্যান কিহাকসং, উনি নিজেই বলেছে যে এখন হচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার প্রকৃত রাইট টাইম। সেটা আজ থেকে 10-12 বছর আগেও উনি ওনার স্যামসাংয়ের কলিগকে বলেননি। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা আউটকাম, কারণ আমাদের দেশে যারা এখন কারেন্টলি বিনিয়োগ ইনভেস্টার, ওরাই আসলে আমাদের অ্যাম্বাসেডার। ওরাই যদি আসলে আর কয়েকজনকে নিয়ে আসে, তাহলে আসলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো রেফারেন্স আমরা যেটাকে বলি। তো এটা একটা খুবই বড় আউটকাম যে আমাদের এখানকার যারা ইনভেস্টার, ওদের থেকেও আমরা অনেক সাপোর্ট বা অনেক পজিটিভ আমরা এখন ফিডব্যাক পাচ্ছি। এ ধরনের উদ্যোগ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যেন একটা নতুন সুযোগ তৈরি হলো, নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নেওয়ার জন্য আমাদের যে উদ্যোক্তারা, তারা রেজিলিয়েন্সি আগেও দেখিয়েছেন, সামনে দেখাবেন। পাশাপাশি আমাদের বেশ কিছু জায়গা থেকে ভালো রকম বিনিয়োগের সাড়া পাওয়া যাচ্ছে। তো সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ এই সামিট করে দিয়েছে। প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় 3 কোটি মানুষের জীবনে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে কয়েক লাখ মানুষের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। উদ্যোক্তাদের জন্য এই বিনিয়োগ সম্মেলন একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলছে, তেমনি বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশ এখন একটি উদীয়মান বিনিয়োগ গন্তব্য। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।
বিনিয়োগ সম্মেলনে ছিল বাংলাদেশের সফল স্টার্টআপের স্মার্ট উপস্থাপনা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখানকার উদ্যমী উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরা হয়েছে এসব আয়োজনে। ছোট ছোট ওয়ার্কিং সেশনের আলোচনায় বাংলাদেশিরাও উপকৃত হয়েছেন অভিজ্ঞদের পরামর্শে। ইকবাল ফরহাদের রিপোর্ট। বিনিয়োগ সম্মেলনের অন্যতম আয়োজন ছিল নতুন উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ। এতে সফল স্টার্টআপের প্রদর্শনীর ব্যবস্থা নজর কাড়ে অংশগ্রহণকারীদের। ভেন্যুতে প্রবেশদ্বারে মোটর গাড়ি ছিল আগ্রহের কেন্দ্রে। বাংলাদেশে গাড়ির ব্র্যান্ড হিসাবে পালকি এখন ইলেকট্রনিক গাড়ির জগতে জায়গা করার বার্তা দিচ্ছে। কম দামের এ গাড়ি আশা জাগাচ্ছে বেশি। বিদেশি অনেক ইনভেস্টর আমাদেরকে দেখতে এসেছেন, প্লাস হলো যে আরও নতুন নতুন যারা ইনভেস্টর তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং আমরা অনেকগুলো কন্ট্যাক্ট পেয়েছি। পরবর্তীতে আমাদের ফ্যাক্টরি স্কেল করার জন্য প্রয়োজনীয় যে আর্থিক সহায়তা দরকার তারা এটা করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের এখন মার্কেটে 57টা গাড়ি রানিং আছে এবং এখন থেকে আমরা প্রতি মাসে 50টি গাড়ি প্রোডাকশন করছি। সিএনজি চালিত গাড়িতে 4.5 টাকা প্রতি কিলোমিটারে খরচ হয়, আর আমাদের এটাতে খরচ হয় মাত্র 58 পয়সা। যে টাকা দিয়ে গাড়িটা কিনতেছে 11,50,000 টাকা ডিসকাউন্টে, তো এই টাকাটা তাদের মাত্র 16 মাসে উঠে আসতেছে। ঢাকার এই যে বায়ু দূষণ এটা আমরা কমাতে চাই, মানুষকে স্বাবলম্বী করতে চাই। আমাদের টার্গেট বাংলাদেশকে পৃথিবীর বুকে গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট নামের আয়োজনে বেশ কয়েকটি খাত ও বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনা হয়। ব্যবসায়িক নতুন উদ্যোগের প্রেক্ষাপট গবেষণা, বাজার যাচাই, অর্থায়ন মডেল, বিনিয়োগ কৌশল সহ নানা বিষয়ে কথা বলেন দেশি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা, যা বাংলাদেশি তরুণদের সমৃদ্ধ করেছে জ্ঞানে, তথ্যে এবং যোগাযোগে। আমাদের বর্তমান প্রজন্মের অনেক উদ্যোক্তা রয়েছেন, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন স্টার্টআপ তারা এখানে নিয়ে এসেছেন। সেগুলো তারা ইনভেস্টরদের কাছে উপস্থাপন করছেন এবং অনেক ইনভেস্টর এখানে তাদের বিনিয়োগ করতে বাংলাদেশি উদ্যোগে আগ্রহী হচ্ছেন। আমরা চাকরির পিছনে না ছুটে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আমরা যদি এই সারা বিশ্ব থেকে আসা এই বিনিয়োগকারীদেরকে কাছে উপস্থাপন করতে পারি আকর্ষণীয়ভাবে, তাহলে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ এখানে আসবে। আর এই ধরনের সম্মেলন সেক্ষেত্রে আমাদেরকে সেই সারা বিশ্বের বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে। এই বিনিয়োগ সম্মেলন দেশ জুড়ে এক নতুন উদ্দীপনা তৈরি করেছে, যেখানে অগ্রগতির পথে বিপুল সম্ভাবনার দুয়ার খুলেছে। তাতে বিদেশিদের যেমন অংশগ্রহণ আছে, তেমনি দেশীয় প্রতিভা বা উদ্যমী মানুষেরও আছে উজ্জ্বল উপস্থিতি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক প্রেস ব্রিফিংয়ে শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এবারের বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নববর্ষের বৈকতান, ফেসিবাদের অবসান। এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশা করছি, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। শোভাযাত্রায় থাকবে ফেসিবাদের মুখাকৃতি সহ ছোট বড় বিভিন্ন মোটিভ। দায়িত্ব পালন করবেন। তবে আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের র্যালির বহরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। তারাও আমাদের র্যালির দুই পাশে থাকবেন। আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে
র্যালি যখন চলবে, বিশেষ করে সামনের দিকে যারা থাকেন, আমাদের এবার 28টা জাতিগোষ্ঠী থাকবে, পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না, বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। 5টার পরে সকল এক্সিট গেট খুলে যাবে, এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে। এবং এটা ক্যাম্পাসে তো আছে এবং ক্যাম্পাসের আশেপাশে অন্যান্য জায়গায় সেটা হয়তো ডিএমপি বলবে, কিন্তু ক্যাম্পাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিককরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি। একটি নিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাভায়ক। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটি আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই। একজন নির্দিষ্ট ব্যক্তিকেও দেখতে পারেন। আর ওই সময়কার আবহ বুঝবার জন্য যে মানুষ, ছাত্র জনতা রাস্তায় নেমে এসছে এবং তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে, এর ভেতর দ্রোহ আছে, মানবিকতা আছে, দুটার মিশ্রণ আছে। এটা শিল্পর প্রকাশ। প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলা নববর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, সদস্য সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ, শোভাযাত্রা উপকমিটির সদস্য সচিব অধ্যাপক এম কাউসার হাসান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপকমিটির সমূহের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের জন্য কম দামে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে। ওষুধ কেনা যাবে 1/3 দামে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় ধরনের উপকারিতা বয়ে আনবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তারা বলছেন, সুষ্ঠুভাবে ফার্মেসি পরিচালনায় প্রতিটি নাগরিকের হেলথ আইডি চালুর পাশাপাশি নিয়মিত ওষুধের মান মনিটরিং করতে হবে। রিপোর্ট দিনার সুলতানার। গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচার ডেটাবেস সূত্র মতে দেশে চিকিৎসা বাবদ ব্যক্তির পকেট থেকে খরচ হয় 73%। আর ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে যারা ভুগছেন, তাদের গড় চিকিৎসা খরচের 64% ব্যয় হয় ওষুধ কিনতে। এ ব্যয় মেটাতে গিয়ে অনেক রোগীর পরিবারে নেমে আসে বিপর্যয়। অনেকে চলে যান দারিদ্র্য সীমার নিচে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ 1/3 দামে সরকারি ফার্মেসিতে বিক্রির উদ্যোগ নিচ্ছে। সরকারের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এক্ষেত্রে তারা ইউনিক হেলথ আইডি চালুর উপর জোর দেন। সিস্টেমটা যদি চালু হয়, অবশ্যই এটা আপনার মানুষের উপকারে আসবে, কিন্তু আমাদের অনেক মানুষ আছে যারা অসৎ উপায় অবলম্বন করে থাকেন এবং সিস্টেমের মিসইউজ করে থাকেন, এবং সেটাকে প্রতিহত না করা গেলে আপনি সিস্টেম যতই আপনি ইন্ট্রোডিউস করেন না কেন, সেটা কিন্তু আপনি পুরোপুরিভাবে শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন না। ফেক রোগী এবং অন্যকে ওষুধ নিয়ে যাচ্ছে কিনা, এটার জন্য কাকে ওষুধ দেওয়া হলো, কী পরিমাণ ওষুধ দেওয়া হলো, সেটা রেগুলার চেকিং, এই ব্যবস্থাপনার জন্য যেটা করতে হবে সেটা একটা ইউনিক হেলথ আইডি চালু করতে হবে প্রত্যেকটা সিটিজেনের। তাহলে এটা যদি চালু হয়, তাহলে কাকে ওষুধ দেওয়া হলো, কী পরিমাণ ওষুধ দেওয়া হলো, সে আসল রোগী নাকি ফেক রোগী, সেটা ডিটারমাইন্ড হবে এবং সেটা হিসাব নিকাশ হবে, তখন এই প্রবলেম সলভ হবে। সাশ্রয়ী দামে পাওয়া এসব ওষুধ যাতে গুণগত ও মানসম্পন্ন হয়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ওষুধগুলো কোয়ালিটি ওষুধ হবে কি না সেটা মনিটর করার দরকার আছে। দেশে অসংখ্য ওষুধ কোম্পানি, তারা কিন্তু নকল ভেজাল ক্ষতিকর ওষুধ আপনি উৎপাদন করে থাকে। এখানে শীর্ষস্থানে যে কোম্পানিগুলো আছে, গুণগত মানসম্পন্ন ওষুধ যারা তৈরি করেন, সেখান থেকে ওষুধ কিনতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটা বিরাট আপনার ভূমিকা থাকা দরকার। তারা যদি কঠোরভাবে যদি মনিটর করতে পারে, তাহলে এটা নিশ্চয়ই আমার মনে হয় যে এটা সফল হবে আর কি। উদ্যোগটি যেহেতু নতুন, তাই প্রাথমিক অবস্থায় পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা। এটা কি সরকারি ব্যবস্থাপনায় হবে? দ্যাট মিনস সরকার
কিছু লোকজন ফার্মাসিস্ট নিয়োগ করবে, তাদের মাধ্যমে এটা নিয়োগ করা হবে, নাকি এক্সিস্টিং যে প্রাইভেট সেক্টরে যে ফার্মেসিগুলো আছে তাদেরকে পার্টনারশিপে নিয়ে, যেটা আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বলি, সেটার মাধ্যমে এটাকে করা হবে আর কি। আরেকটা অপশন এর সাথে নিতে, কি অপশন, যেটা ব্রিটেনে আছে, তারা বরং এই যে প্রাইভেট ফার্মেসি যেগুলো আছে সেই প্রাইভেট ফার্মেসিতে যারা পেশেন্ট আউটডোরে, তারা প্রাইভেট ফার্মেসিতে প্রেসক্রিপশন জমা দিলে সেখান থেকে ওষুধটা পেয়ে যাচ্ছে। তো আমাদেরও কিন্তু সেই সুযোগ আছে, যে কোনো সরকারি হসপিটালের সামনে ফার্মেসি আছে, এই ফার্মেসিকে বলতে হবে যে তুমি মডেল ফার্মেসি হও, তাহলে তুমি সরকারের ইমপ্যানেলমেন্টে চলে আসবা। আমি যেটা মনে করি যে থার্ডটা বেশি কার্যকর হতে পারে, ইন এ সেন্স যে থার্ডটার জন্য সরকারের কোনো নিয়োগ দিতে হচ্ছে না, বরং যেটা করতে হচ্ছে যে ওই ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসির কন্ডিশন যেটা দিলে ওই ফার্মেসিগুলো ইটসেলফ উন্নতি হবে। সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে 85% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা হবে স্বাস্থ্য খাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ, এমন অভিমত স্বাস্থ্য সংশ্লিষ্টদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ। এবার আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে বাণিজ্য যুদ্ধের উদ্বেগ ক্রমেই বাড়তে থাকায় নিরাপদ বিনিয়োগ গন্তব্য খুঁজছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে আজ এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে পতনের ধারা লক্ষ্য করা গেছে। জাপানের নিক্কেই সূচক 4%-এরও বেশি কমে গেছে। তাছাড়া বৃহস্পতিবার মার্কিন শেয়ার বাজারেও সূচকের ব্যাপক পতন ঘটে। অন্যদিকে গতকাল হোয়াইট হাউস জানিয়েছে চীনের উপর প্রকৃতপক্ষে 145 ভাগ শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে 20 ভাগ প্রচলিত শুল্কের পাশাপাশি চীনকে আরও 125 ভাগ পাল্টা শুল্ক প্রদান করতে হবে। চীনের উপর শুল্ক আরোপ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বেজিংয়ের সাথে একটি চুক্তিতে উপনীত হতে চান, যাতে যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশই উপকৃত হবে। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় দেশটির উপর 84 ভাগ পাল্টা শুল্ক আরোপ করে চীন। গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার সকাল থেকে এ পর্যন্ত আরও 29 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এর একদিন আগেও ইসরায়েলের হামলায় কমপক্ষে 35 ফিলিস্তিনি নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, বাঁচাতে হলে কমপক্ষে 10,000 আহত রোগীকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় জীবনের যেন কোনো মূল্য নেই। প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। প্রতিদিন কতজন মারা যাচ্ছে আর সব মিলিয়ে কতজন মারা গিয়েছে, এই সংখ্যার হিসেব রাখাটাই এখন কঠিন। বৃহস্পতিবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় অন্তত 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। অবশ্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কতজন মৃত্যুবরণ করেছে তার প্রকৃত হিসেব করা যাচ্ছে না। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে উদ্ধার করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। They have nothing to do with the fighting. They are children. They are innocent. দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ নেই। আবার অনেকে বেঁচে থাকলেও আঘাত এতই গুরুতর যে তাদের অনেকের জন্যই যেন অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রিয়েসুস বলেছেন, গুরুতর আহত 10,000-এর বেশি রোগীকে অবিলম্বে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন। গাজার হাসপাতালগুলো ইসরায়েলি হামলায় এতটাই ক্ষতিগ্রস্ত যে টিকে থাকা অনেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেবার মতো সরঞ্জাম পর্যন্ত নেই। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় 3 শিশুসহ 6 জনের প্রাণহানি ঘটেছে। 5 জন পর্যটকবাহী হেলিকপ্টারটি নিউ ইয়র্কের হাডসন নদীতে বিধ্বস্ত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্পেনের একটি পরিবারের 5 সদস্য এবং হেলিকপ্টারটির পাইলট রয়েছেন। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের বিষয়ে তাদের পরিবারকে জানানোর আগে পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান। এদিকে দুর্ঘটনার পর প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় হেলিকপ্টারটি উল্টে গিয়ে হাডসন নদীতে আছড়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি নিউ জার্সি উপকূল রেখা ধরে যাত্রাকালে জর্জ ওয়াশিংটন সেতুর দিকে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এবার খেলার খবর।
ক্রিকেট আজ থেকে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 10ম আসর। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। 6 দলের এই টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ থেকে এবার খেলছেন লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন খেলবেন করাচি কিংসে, লেগ স্পিন অলরাউন্ডার রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স, আর আলোচিত ফার্স্ট বোলার নাহিদকে কিনেছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হবে আগামী 18 মে।